তুই কি আসলেই পারবি দিদি? আমার এই গায়ের ঘ্রাণ ছাড়া তোর ঘুম আসবে তো? মধ্যরাতে যখন খুব একা লাগবে তখন কি আমাকে খুঁজবি না? তুই দূরে থাকতে চাইলেও কি আমি থাকতে দেব? এই যে তোর হৃৎপিণ্ডটা এখন ড্রামের মতো বাজছে, এটা কি মিথ্যা বলছে? তুই চাইলেও আবার মায়া থেকে বের হতে পারবি না দিদি, কারণ আমি তোর রক্তে মিশে গেছি। শুভ্র হৃদির কপাল দিয়ে নিজের কপাল ঠেকিয়ে এক মুহূর্ত স্থির হয়ে রইল। পুরো ঘরে তখন কেবল দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ আর এক অদ্ভুত প্রেমময় নিস্তব্ধতা। হৃদি আর নিজেকে ধরে রাখতেই পারল না। সে শুভ্রের শার্টের কলারটা খামচে ধরল, যেন এখনই না ধরলে সে পড়ে যাবে। শুভ্র মৃদু হেসে হৃদির নাকে নিজের নাক ঘষে দিয়ে বলল, শাস্তি দিতে চাইলে দে, কিন্তু দূরে যাওয়ার কথা ভুলেও মুখে আনিস না, তাহলে আমি নিজেকেও শেষ করে দেব। হৃদি চোখ মুখ শক্ত করে বলল, আপনি আসলেই একটা খারাপ পুরুষ। পৃথিবীতে এত পুরুষ থাকতে কেন যে আপনার ওপর আটকে বাকিটুকু শেষ করতে পারল না। তার আগেই হৃদির পাতলা ঠোঁটচোরা শুভ্র নিজের ওষ্ঠে দখল করে নিল। মুহূর্তের মধ্যেই যেন পৃথিবীর সমস্ত কোলাহল এক নিমেষেই থেমে গেল। হৃদির শরীরটা হঠাৎ শিথিল হয়ে এলো। প্রথমে সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে চাইল। তার দুহাত শুভ্রের বুকের উপরে আছড়ে পড়ল, কিন্তু শুভ্র আজ অদম্য। সে আরও শক্ত করে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সুঠাম বুকের সাথে পিষে ফেলল। বেশ কিছুক্ষণ এইভাবেই কাটল। হৃদি ধীরে ধীরে অনুভব করল শুভ্র অত্যন্ত মমতা আর তৃষ্ণা নিয়ে তার ঠোঁট দুটো আদরে ভরিয়ে দিচ্ছে। কী যে হয়ে গেল হৃদির সে নিজেও জানল না। তার সমস্ত রাগ আর অভিমান যেন মোমের মতো গলিয়ে জল হয়ে গেল। সে এক অজানা ঘোরের রাজ্যে তলিয়ে যেতে লাগলো। এক পর্যায়ে হৃদি আর নিজেকে আটকে রাখতে পারল না। সেও শুভ্রের সাথে রেসপন্স করতে শুরু করলো। শুভ্রের দুই হাত এখন হৃদির পিঠ আর চুলের ভাঁজে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। দুজনেই যেন অতল কোনো প্রেমের সাগরে ভাসছে। কেউ কাউকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে না, যেন এই কয়েক মিনিটের প্রাপ্তি তাদের গত কয়েক মাসের সমস্ত বিরহ আর হাহাকারকে এক নিমেষে মুছে দিচ্ছে। পুরো ঘরে তখন কেবল দুজনের ঘন আর অস্থির নিঃশ্বাসের শব্দ। আজ তারা একে অপরের মাঝে হারিয়ে গিয়ে যেন খুঁজে পেল তাদের কাঙ্ক্ষিত সেই সব স্বর্গ। তারা জানলও না কখন তাদের চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনা জলগুলো একে অপরের ঠোঁটের স্পর্শে এক হয়ে মিশে গেছে। পাক্কা 10 মিনিট লড়াই করে শুভ্র হৃদির ঠোঁট ছাড়ল। দুজনেই মারাত্মক গতিতে হাঁপাতে লাগলো। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। শুভ্র হাঁপাতে হাঁপাতে হৃদির চোখের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসল। সে ভাঙা গলায় বলল, কি মিসেস, বলেছিলাম না আমি ছুলে নিজেকে ধরে রাখতে পারবেন না? মিলে গেল তো? হৃদির চোখ পাকিয়ে হাঁপাতে হাঁপাতে অস্ফুটে বলল, অসভ্য। শুভ্র এবার হৃদির ঘাড়ের খাঁজে নিজের মুখ ডুবিয়ে দিল। এই প্রথম শুভ্র হৃদির এতটা কাছে এসেছে। হৃদির শরীরটা যেন মুহূর্তের মধ্যেই অবশ হয়ে এলো। একজন প্রেমিকা যখন তার কাঙ্ক্ষিত পুরুষের এত নিবিড় সান্নিধ্য পায়, তখন তার শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। হৃদির বেলাও তাই হচ্ছে। তার মনে হচ্ছে সে যেন এক মায়াবী কুয়াশার সাথে কুয়াশার মাঝে তলিয়ে যাচ্ছে। শুভ্রের গায়ের সেই চেনা পুরুষালী ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। হৃদি অনুভব করলো তার পা দুটো কাঁপছে আর বুকের ভেতরটা যেন এক নাম না জানা ঝড়ে ওলট পালট হয়ে যাচ্ছে। শুভ্র হৃদির ঘাড়ের নরম চামড়ায় আলতো করে একটা চুমু খেলো। তার ঠোঁটের উষ্ণতায় হৃদির চোখ বন্ধ করে শুভ্রের শার্টটা খামচে ধরল। শুভ্র নিশালো কণ্ঠে বলল, তুই পাগল করে ছাড়বি। তোর কাছে আসা মানে আমার জন্য মহাবিপদ। নিজেকে সামলাতে বড্ড কষ্ট হয় রে। বলেই শুভ্র হৃদির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। সে বুক ভরে বড় বড় শ্বাস টেনে নিজের ভেতরের উত্তাল এবং উন্মাদনাকে সামলে নেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ পর নিজেকে কিছুটা শান্ত করে হৃদির দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোর কি সবুজ শাড়ি আছে? হৃদি ভ্রুকুচকে অবাক হয়ে বলল, সবুজ শাড়ি কেন? শুভ্র একটু গম্ভীর হয়ে বলল, জাস্ট টেল মি, আছে কিনা সেটা বল। না, নেই। সবুজ রং আমার একদমই পছন্দ না। শুভ্র এবার ধীর পায়ে আবার হৃদির একদম কাছে চলে এলো। ওর চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, বাট ডু ইউ নো হোয়াট, তোকে সবুজ রঙে
সব থেকে বেশি বিউটিফুল লাগে। তোর গায়ের রঙে এই রংটা যেন একদম মিশে যায়। রীতি এবার যার পরও নাই অবাক হয়ে বলল, কিভাবে? আমি তো আগে কখনো এই রঙের কাপড় পরিনি। তাহলে আপনি কিভাবে জানেন? শুভ্র রহস্যময় এক হাসি দিল। তার সেই হাসিতে যেন হাজার বছরের গোপন কোনো ভালো লাগা লুকিয়ে আছে। সে মৃদু হেসে বলল, আই হ্যাভ সিন ইট। দেখেছি বলেই তো বলছি। তবে কবে দেখেছি আর কোথায় দেখেছি সেটা সিক্রেট। ওটা তোকে পরে বলবো। আই এম কামিং, জাস্ট ওয়েট এ মিনিট। শুভ্র রহস্যময় হাসিটা দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, সাথে ঈশানও যেন হাওয়া। রীতি কিছুক্ষণ ওভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সবুজ রং। সে তো কোনো দিন এই রঙের ত্রিসীমানায় যায়নি। তবে শুভ্র কখন দেখল, কবে দেখল? লোকটা কি দিন দুপুরেও স্বপ্ন দেখে? ক্লান্তি আর শরীরের এক অদ্ভুত দুর্বলতায় হৃদি আর ভাবনার জাল না বলে ফ্রেশ হয়ে শাড়িটা বদলে নিল। একটা আরামদায়ক হলুদ কামিজ পরে যখন ওয়াশরুম থেকে বের হলো, দেখল শুভ্রা বিছানায় শুয়ে চাঁদের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। হৃদিকে দেখেই সে ধরফর করে উঠে বসল। সে প্রশ্ন করল, আচ্ছা রিভা, তুই সত্যি করে বল তো, ভালোবাসার অনুভূতি ঠিক কেমন হয় রে? রীতি চুল মুছতে মুছতে অবাক হয়ে তাকালো। হঠাৎ এই প্রশ্ন? তা জানি তুই কি করবি? শুভ্রা বিছানায় বসে একটা বালিশ হাঁটুর ভাঁজে রেখে তার উপরে ভর দিয়ে উদাস গলায় বলল, না, মানে আমার মনের ভেতর না ইদানিং কিছু অদ্ভুত হচ্ছে। জাস্ট আমার অনুভূতির সাথে একটু মিলিয়ে দেখতে চাইছি। রীতি তোয়ালে ফেলে দ্রুত শুভ্রার পাশে গিয়ে বসল। কৌতূহলী চোখে তাকিয়ে বলল, সিরিয়াসলি? তুই আবার কার প্রেমে পড়লি নাকি কারো? আরে গাধা, প্রেমে পড়েছি কিনা সেটা কনফার্ম হওয়ার জন্যই তো তোর কাছে জানতে চাইছি। বল না, ভাইয়াকে দেখলে তোর ঠিক কেমন লাগে? শুভ্রা রীতির মাথায় একটা হালকা চাপড় দিয়ে মুখ ঝামটা দিল। আচ্ছা রিদি, যখন ভাইয়াকে অন্য কোনো মেয়ের পাশে দেখিস তখন তোর ঠিক কেমন লাগে? রীতি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে শুভ্রের সেই নিশালো চাহনি আর ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাসের ছোঁয়াটা ভেসে উঠল। সে একটা লম্বা শ্বাস নিয়ে খুব আয়েশ মাখা স্বরে বলতে লাগলো, শুভ্রভাই যখন আমার সামনে আসে না, তখন মনে হয় বুকের ভেতরটা কোনো এক অজানা ঝড়ে ওলটপালট হয়ে যাচ্ছে। হার্টবিটটা আর নিজের নিয়ন্ত্রণে থাকে না, রীতিমতো ড্রামের মতো বাজতে শুরু করে। মনে হয় আশেপাশে যারা আছে তারাও বোধহয় এই ধকধকানি শুনতে পাচ্ছে। হৃদি জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে তার ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, ওকে দেখলে এক অদ্ভুত ভয় কাজ করে, আবার সেই ভয়ের আড়ালে এক গভীর প্রশান্তি লুকিয়ে থাকে। মনে হয় পৃথিবীর সব কোলাহল এক নিমিষেই থেমে গেছে, আর পুরো দুনিয়াতে শুধু আমরা দুজনই আছি। ওর গায়ের সেই চেনা তীব্র পুরুষালী ঘ্রাণটা যখন নাকে আসে, তখন নেশার মতো লাগে। মনে হয় সব অভিযোগ, সব অভিমান ওই এক নিঃশ্বাসে কর্পূরের মতো উড়ে গেছে। শুভ্রা সব কিছু মনোযোগ দিয়ে শুনল। রীতির প্রতিটা কথা যেন তার হৃৎপিণ্ডে গিয়ে তীরের মতো বিঁধছিল। সে কিছুক্ষণ চুপ করে থেকে রীতির চোখের দিকে তাকিয়ে একটু গম্ভীর আর দ্বিধা মেশানো গলায় বলল, আচ্ছা রিদি, যখন ভাইয়াকে অন্য কোনো মেয়ের পাশে দেখিস তখন তোর ঠিক কেমন লাগে? রীতি কিছুক্ষণ থমকে রইল। জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলতে লাগলো, তখন মনে হয় আমার ভেতরটা কেউ জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে। যখন দেখি অন্য কোনো মেয়ে ওর খুব কাছে দাঁড়িয়ে হাসছে কিংবা ওর সাথে কথা বলছে, তখন বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা শুরু হয়। এক মুহূর্তের জন্য মনে হয় পৃথিবীটা ওখানেই থমকে গেছে। খুব ইচ্ছে করে ছুটে গিয়ে মেয়েটার হাত থেকে ওকে ছিনিয়ে নিয়ে আসি, চিৎকার করে বলে ও শুধু আমার, ওর উপর শুধুমাত্র আমার অধিকার, আর কারো নেই। রীতি নিজেই অজান্তেই ওড়নার আঁচলটা হাত দিয়ে মুচড়াতে লাগলো। তার কণ্ঠস্বর কিছুটা ভারী হয়ে এলো। ভীষণ হিংসে হয় রে, এক ধরনের জেদ আর রাগ মাথার রক পর্যন্ত পৌঁছে যায়। মনে হয় ওই মানুষটা কেন বুঝতে পারছে না যে ওর পাশে অন্য কাউকে দেখা আমার জন্য কতটা কষ্টকর। তখন নিজেকে খুব একা আর অসহায় মনে হয়। মনে হয় আমার সাজানো বাগানটা কেউ লুট করে নিয়ে যাচ্ছে। আসলে ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, ভালোবাসা মানে এক আকাশ সমান অধিকার বোধ। আর সেই অধিকারে যখন অন্য কেউ ভাগ বসাতে আসে না, তখন মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। মনে হয় ওর প্রতিটা হাসি, প্রতিটা চাহনি কেবল আমারই প্রাপ্য।
শুভ্রা এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়েছিল। হৃদির কথাগুলো মাঝে মাঝে যেন নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। ঈশানকে দেখলে হৃদির বলা সব অনুভূতি যেন শুভ্রার সাথে হুবহু মিলে যায়। ঈশান সামনে আসলেই ওর ভেতরে এক অজানা ভয় কাজ করে, আবার ঠিক তার পরক্ষণেই এক অদ্ভুত ভালো লাগা এসে মনটাকে শান্ত করে দেয়। হৃদির বলা সেই বুকের ভিতরে থকথকানি, সেই শরীরের ভিতরের বিদ্যুতের শিহরণ, সবই তো শুভ্রা অনুভব করে ঈশানের জন্য। যখন কোনো মেয়েকে ঈশানের পাশে দেখে তখন ওরও বুকের ভেতরটা ব্যথায় টন টন করে, প্রচণ্ড রাগ লাগে। ওরও বিয়ে বলতে ইচ্ছে করে, ঈশান শুধু আমার, ও অন্য কারো হতেই পারে না। ভাবতেই শুভ্রার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। বিছানার চাদরটা সে খামচে ধরল, মনে মনে নিজেকেই প্রশ্ন করল, তবে কি আমি সত্যি ঈশানকে ভালোবেসে ফেললাম? পরক্ষণেই এক রূঢ় বাস্তবতা এসে ওর সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ঈশান হিন্দু আর সে মুসলিম, দুজনের ধর্ম আলাদা, সমাজ আলাদা। এই অনুভূতির কথা যদি একবার সোহান চৌধুরীর কানে যায় তবে তিনি তাকে মেরেই ফেলবেন। চৌধুরী বংশের মান সম্মান আর আভিজাত্যের কাছে তার এই প্রেম যে এক চরম অপরাধ। কিন্তু অন্যদিকে শুভ্রার মনটা বড় অবুঝ। সে হাজার চেষ্টা করেও নিজেকে বোঝাতে পারছে না এই পৃথিবীতে ঈশান ছাড়া আর কোনো পুরুষের প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ আসে না, কোনো ভালো লাগা কাজ করে না। ঈশানের সেই শান্ত চাহনি আর গভীর ব্যক্তিত্বের কাছে সে যেন বারবার হার মেনে যায়। শুভ্রা এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে জানে না তার এই অনুভূতি কোথায় গিয়ে ঠেকবে বা এর শেষ কোথায়। ভালো লাগা আর এই কঠিন বাস্তবতার মাঝে পড়ে তার দম বন্ধ হয়ে আসছে। পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা ভেবেই ওর ভেতরটা থরথর করে কাঁপতে লাগলো। ও কি পারবে নিজের ধর্ম আর পরিবারের বিপক্ষে গিয়ে এই ভালো লাগাকে টিকিয়ে রাখতে, নাকি এই অঙ্কুরেই ঝরে যাবে ওর প্রথম প্রেম? শুভ্রার চোখ দুটো অজান্তেই ভিজে এলো। রাত 10টার দিকে শুভ্র আর ঈশান বাড়ি ফিরল। রাস্তায় হুট করে নামা বৃষ্টিতে দুজনেই একদম ভিজে একাকার হয়ে গেছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে ওদের জন্যই অপেক্ষা করছিল রাতের খাবারের জন্য। ওদের দুজনকে ওই অবস্থায় দেখে রাবিয়া এহসান কপালে হাত দিয়ে বললেন, দুজনেই তো ভিজে গেছিস। ঈশান শার্ট থেকে পানি ছাড়তে ছাড়তে বেশ অস্বস্তি নিয়ে বলল, আন্টি, আমি বরং চলেই যাই। ভেজা শরীরে বেশিক্ষণ আমি থাকতে পারি। রাবিয়া এহসান কড়া সুরে বললেন, একদম নয়, না খেয়ে আমি তোমাকে ছাড়ছি না। তোমরা দাঁড়াও, আমি রিধির আব্বুর লুঙ্গি দিচ্ছি। দুজনেই আপাতত শার্ট চেঞ্জ করে লুঙ্গি পরে নাও। লুঙ্গির নাম শুনেই শুভ্র নাক কুঁচকে ফেলল। লুঙ্গি? ঈশান দাঁত বের করে হেসে বলল, হ্যাঁ বস, লুঙ্গি। রাবেয়া এহসান দুটো নতুন লুঙ্গি এনে শুভ্র আর ঈশানের হাতে ধরিয়ে দিলেন। ঈশানকে তিনি ড্রয়িং রুমের কাছের ওয়াশরুমে নিয়ে গেলেন। শুভ্র ঈশানের সাথে না গিয়ে সোজা রিদির রুমে ঢুকলো। সেখানে গিয়ে দেখে রিদি আর শুভ্রা বিছানায় শুয়ে আড্ডা দিচ্ছে। শুভ্রকে কাক ভেজা হয়ে আসতে দেখে শুভ্রা হো হো করে হেসে উঠল। তুমি তো একদম ভিজে গেছো, আর হাতে ওটা কি? লুঙ্গি মনে হচ্ছে। সিরিয়াসলি ভাইয়া, তুমি লুঙ্গি পরবে? শুভ্র দাঁতের দাঁত চেপে গজগজ করে উঠল। দাঁত কেলাবি না, চড়িয়ে দাঁত ফেলে দেবো। বলেই শুভ্র হাতের একটা শপিং ব্যাগ টেবিলের উপরে রাখল। রিদির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোয়ালে কই? রিদি হাতের ইশারায় ব্যালকনি দেখিয়ে দিল। শুভ্র ব্যালকনি থেকে তোয়ালেটা নিয়ে গটগট করে ওয়াশরুমে ঢুকে গেল। শুভ্রা রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুভ্রা থমকে দাঁড়ালো। তার চোখ তো চরক গাছ। সামনেই ঈশান দাঁড়িয়ে, কোমরে লুঙ্গি, কিন্তু গিট দিতে গিয়ে বেচারা হিমশিম খাচ্ছে। একবার গিট দেয় তো পরক্ষণেই সেটা আলগা হয়ে ঝুলে পড়ে। ঈশানের মতো লম্বা চওড়া সুঠাম দেহের মানুষ যখন লুঙ্গি সামলাতে না পেরে কুঁজো হয়ে বারবার গিট দিচ্ছে, তখন দৃশ্যটা মহাকাব্যিক লাগছে। শুভ্রার নিজের হাসি আর চেপে রাখতে পারল না। সে খিলখিল করে শব্দ করে হেসে দিল। হঠাৎ কেন কোনো মায়াবী হাসির শব্দ শুনে ঈশান মুখ তুলে তাকায়। শুভ্রার সেই বাঁধ ভাঙা হাসি দেখে ঈশানের রাগ হওয়া তো দূরের কথা, সে অপলক তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে মেয়েটাকে! হাসলে গালে টোল পড়ছে, আর চোখের মনি দুটো ঝিলিক দিচ্ছে। ঈশানের বুকের ভেতরে যেন শত সহস্র প্রজাপতি
ডানা ঝাপটাতে শুরু করলো। এক প্রকারের মুগ্ধতা আর অদ্ভুত উত্তেজনায় ঈশান জ্ঞান হারিয়ে ফেলেছে। সে ভুলে গেছে সে লুঙ্গি পরতে পারছে না। ওই মুগ্ধতায় ডুবে থাকা অবস্থায় তার হাত যে কখন শীতল হয়ে লুঙ্গি ছেড়ে দিয়েছে সে টেরই পায়নি। এদিকে শুভ্রা হাসতে হাসতে খেয়াল করলো ঈশান একদম মূর্তির মতো দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো ঈশানের কোমরে যে লুঙ্গিটা এতক্ষণ লড়াই করছিল সেটা এখন আর সেখানে নেই। অভিকর্ষ বলের নিয়মে সেটা এখন ঈশানের পায়ের কাছে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। অর্থাৎ ঈশান এখন কেবল আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। শুভ্রা হাসির চোটে এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কি হয়েছে, কিন্তু যখনই বুঝলো ঈশানের কি অবস্থা তখন তার হাসির বাঁধ যেন ভেঙে গেল। কিন্তু পরক্ষণেই লজ্জা আর চরম ধাক্কায় তার মাথাটা কেমন ঘুরে উঠল। থপ! শুভ্রা জ্ঞান হারিয়ে ঠাস করে ওখানেই পড়ে গেল। এত বড় একটা আওয়াজ শুনে ঈশানের ঘোর কাটল। সে অবাক হয়ে দেখল শুভ্রা কেন হঠাৎ এভাবে বেহুশ হয়ে গেল। সে হন্তদন্ত হয়ে শুভ্রার দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই ফ্লোরের দিকে চোখ গেল তার। সে দেখল তার সাধের লুঙ্গিটা পায়ের দুই ভাগ দিয়ে একদম মাটির সাথে মিশে আছে। মানে লুঙ্গি থাকার কথা কোমরে, অথচ ওটা এখন মেঝেতে বিশ্রাম নিচ্ছে। নিজের দিকে তাকিয়ে তখন সে দেখল কোমরের অংশটা পুরোই খালি। তখন তার কলিজা একদম শুকিয়ে গেল। ও শিট, লুঙ্গি খুলে গেছে। ঈশান তাড়াহুড়ো করে লুঙ্গিটা কোমরে এমনভাবে পেঁচালো যেন ওটা কোনো জাদুকরি গিট। তারপর এক দৌড়ে শুভ্রার কাছে এসে দেখলো মেয়েটা সত্যিই জ্ঞান হারিয়ে কাঠ হয়ে পড়ে আছে। সে একবার চারপাশটা দেখে নিল। কেউ আসার আগেই শুভ্রাকে ঠিক করতে হবে, না হলে লুঙ্গি কেলেঙ্কারি জানাজানি হলে তার মান সম্মানও বঙ্গোপসাগরে ভেসে যাবে। সে তড়িঘড়ি করে শুভ্রাকে পা চাকলা করে তুলে নিল। আপারাতেই অনুভব করলো তার পায়ের নিচের শত্রু মানে লুঙ্গিটা আবার বিদ্রোহ শুরু করেছে। গিটটা আলগা হয়ে আসছে। ঈশান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে লুঙ্গির উদ্দেশ্যে বলল, দেখ খুবিস, একদম তেজ দেখাবি না। এখন যদি আবার খুলিস তবে তোকে সুতো ছিঁড়ে না টাইসারা ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দিব। তোর মান সম্মান তো যাবেই, সাথে আমারটাও যাবে। একদম লাইনে থাক বলছি। কষ্টে শিষ্টে শুভ্রাকে পাশের রুমে এনে বিছানায় শুইয়ে দিল সে। তারপরে শুভ্রার গালে হালকা টোকা দিতে দিতে ফিসফিস করে ডাকতে লাগলো, এই শুভ্রা, শুনছো গো? প্লিজ চোখ খোলো। এই দেখো, আমি এবার স্টিলের গিট দিয়ে লুঙ্গি পরে ফেলেছি। এখন আর খোলার কোনো চান্স নেই। দেখো না একবার। কিন্তু শুভ্রার কোনো নড়াচড়া নেই। ডাকতে ডাকতেই হঠাৎ ঈশানের চোখ গেল শুভ্রার মুখের দিকে। আহা, কি অপূর্ব মায়াবী এক দৃশ্য! চোখ বন্ধ অবস্থায় শুভ্রাকে যেন স্বর্গের কোনো অপ্সরী মনে হচ্ছে। ঈশানের ভেতরের জবরদস্ত তখন কোন দেশে উদাও হয়ে গেছে সে নিজেও জানে না। সে এক অদ্ভুত ঘোরের বশবর্তী হয়ে ধীরে ধীরে নিজের মুখটা শুভ্রার মুখের কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস তখন শুভ্রার নাকে আছড়ে পড়ছে। ঈশান একদম আবেশে শুভ্রার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপরে সেই ছোঁয়া নামিয়ে আনলো শুভ্রার গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁটে। এক মুহূর্তের সেই উষ্ণ ছোঁয়ায় ঈশানের হৃৎপিণ্ডটা যেন লাফালাফি শুরু করলো। ঈশান নিজেকে সামলে নিয়ে এক সেকেন্ডও দেরি করলো না। দ্রুত ওয়াশরুম থেকে অঞ্জলি ভরে পানি এনে শুভ্রার মুখে ছিটা দিল। পানির ছাপটা লাগতেই শুভ্রার কপাল কুঁচকে পিটপিট করে চোখ খুলল। সামনে ঈশানকে দেখতেই তার সেই লুঙ্গি পতনের দৃশ্যটা চোখের সামনে মুভির মতো ভেসে উঠল। সে একবার ঈশানের মুখের দিকে তাকালো, আর একবার ওর কোমরের দিকে তাকিয়ে নিশ্চিত হলো যে জিনিসটা এবার জায়গা মতো আছে কিনা। শুভ্রার গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। সে অদ্ভুত এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান একদম গম্ভীর মুখে দম্ভের সাথে বলল, তাকানোর কিছু নেই। দেখার সুযোগ বারবার আসে না। একবার যেটা দেখেছো নেক্সট টাইম দেখার আশা করো না। এটা বোনাস হিসেবে ধরে নাও। শুভ্রা লজ্জায় আর রাগে একদম অস্থির হয়ে উঠল। সে বিছানায় উঠে বসে দাঁতে দাঁত চেপে বলল, ছি, কি অসভ্য আপনি! কি বলছেন এসব? আমি কেন দেখতে যাব শুনি? বরং আপনার লজ্জা থাকা উচিত। এত কিছুর পরেও আপনি আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছেন? ঈশান এবার বুক টান টান করে এক পা এগিয়ে দিয়ে বেশ ভাব নিয়ে বলল, এই যে পা দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে এই যে পা দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? আর রইল লুঙ্গি খোলা। এতে আমার কি করার বলো? লুঙ্গি কি আর ব্রেক কষা গাড়ি যে আমি কন্ট্রোল করব?
আমি লুঙ্গি পরে অভ্যস্ত না, হুট করেই পড়েছি, তাই ওটা নিজের রাস্তা মেপে নিচে নেমে গেছে। শুভ্রা এবার ঠোঁট কামড়ে ধরে কোনো মতে নিজের হাসি সামলানোর চেষ্টা করলো। সে হাসতে হাসতে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমার সামনে না খুলে যদি মাঝ রাস্তায় এই কাণ্ড হতো তখন? হুম, তখনও কি আপনি লুঙ্গি মাটিতে ফেলে রেখেই পাবলিককে ভাষণ দিতেন? আমার কি করার বলেন ভাই? লুঙ্গি পরে আমি অভ্যস্ত না, এটা কি আমার দোষ? ঈশান এবার একটু কাচুমাচু হয়ে গেল। সে মনে মনে ভাবল, মাঝ রাস্তায় এমন হলে তো পাবলিক তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতো। সে তবুও ইজ্জত বাঁচানোর শেষ চেষ্টা করে বলল, আরে রাস্তা খুললে তো অন্য ব্যাপার, ওখানে তো পাবলিক থাকবে, তখন লুঙ্গি কাঁধে নিয়ে দৌড় দিতাম। কিন্তু এখানে তো তুমি আর আমি, ভাবলাম দেখেই যখন ফেলেছ তখন আর তাড়াহুড়ো করে ইজ্জত টানার কি দরকার, যা গেছে তা গেছে। শুভ্রা দুই হাত দিয়ে মুখ চেপে হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, আপনি যান তো এখান থেকে, প্লিজ দয়া করে যান এখান থেকে। ঈশান বেশ একটা ভাব নিয়ে বলল। আচ্ছা। বলে ঈশান বিয়ের দরপে ঘুরে দরজার দিকে হাঁটা দিল। কিন্তু 2 কদম যেতে না যেতে বেইমান লুঙ্গিটা আবারও পিছলে নিচের দিকে নামতে শুরু করলো। একদম শেষ মুহূর্তে ঈশান কোনো মতে খপ করে ধরে ফেললো ওটাকে। পেছন থেকে শুভ্রা পুরো দৃশ্যটা দেখে এবারে হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। হাসির চোটে তার দম বন্ধ হওয়ার জোগাড়। ঈশান লুঙ্গিটা কোমরে শক্ত করে খামচে ধরে রাগে আর অপমানে নীল হয়ে বিড়বিড় করতে লাগলো, আরে কুলাঙ্গার, তোর কি ইজ্জতের কোনোই দাম নেই? তুই কি আমাকে আজ সবার সামনে উলঙ্গ করেই ছাড়বি? হ্যাঁ, তুই কি কোনো কাপড়ের গোদাম থেকে জন্ম নিয়েছিস নাকি বেঈমানদের বস্তা থেকে? তোকে দিয়ে কি আমি শেষ ঘর মোছার ন্যাকড়া বানাবো? পিশাচ লুঙ্গি, সি সি, তোকে পরার চেয়ে কচু পাতায় লজ্জা ঢাকাও অনেক ভালো ছিল। শুভ্র ভেজা কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরে ওয়াশরুম থেকে বের হলো। রিদি তখন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। দরজার শব্দ পেয়ে সে রুমে আসতেই একদম থমকে গেল। শুভ্রর পরনে কেবল একটা নীল রঙের লুঙ্গি আর উদম গা। সুঠাম সেই শরীরের খাজে খাজে বৃষ্টির পানি চিকচিক করছে। চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে বুকের উপর দিয়ে নিচে নামছে। শুভ্রকে এমন ঘরোয়া আর তীব্র পুরুষালী রূপে দেখে রিদি যেন পাথরের মতো জমে গেল। তাকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় হৃদির প্রতিচ্ছবি দেখে সে ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল, মাছি ঢুকে যাবে, মাউথ ক্লোজ কর। হৃদি সম্বিত ফিরে পেয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। লজ্জায় তার গাল দুটো মুহূর্তেই আপেলের মতো লাল হয়ে উঠল। সে কোনো কথা না বলে পা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলে শুভ্র পিছন থেকে ভারী গলায় বলল, কই যাস? হৃদি দাঁড়িয়ে পড়ল কিন্তু পেছনে ফিরল না। সে মাথা নিচু করে ধরা গলায় বলল, নিচে। শুভ্র এবার হৃদির একদম পেছনে এসে দাঁড়ালো। শুভ্রের শরীরের সেই ভেজা সোঁদা ঘ্রাণ আর বৃষ্টির শীতল আবেশ হৃদির স্নায়ুতে নেশার মতো আছড়ে পড়ল। শুভ্র হৃদির খুব কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, টেবিলের ওপর শপিং ব্যাগ রেখেছি, ওটা সকালে করিস। হৃদি কৌতূহলী হয়ে টেবিলের দিকে তাকালো। দেখলো সত্যি টিয়া কালারের একটা শপিং ব্যাগ রাখা। সে মৃদু স্বরে বলল, শুনি শুনি। শুভ্র একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, নো, সকালে। এখন আমার মাথা ব্যথা করছে, টিপে দে। হৃদি আমতা আমতা করে কাপা গলায় বলল, আমি? হৃদি কোনো কথা না বলে চুপচাপ বিছানার কাছে এসে শুভ্রের পাশে বসল। সে নিজের ভেতরের অস্থিরতা সামলে নিয়ে কাপা কাপা হাতে শুভ্রের চওড়া কপালে 2 হাত রাখল। তারপরে খুব নরমভাবে টিপতে শুরু করলো। শুভ্র এক বুক প্রশান্তি নিয়ে আরামে চোখ বন্ধ করল। রুমের ভেতরে এসি চলার মৃদু শব্দ আর হৃদির হাতে সেই মায়াবী ছোঁয়া। কিছুক্ষণের মধ্যেই শুভ্রের নিঃশ্বাস ভারী আর গভীর হতে থাকলো। বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ টিপে দেওয়ার পর রীতি হাত থামিয়ে শুভ্রের মুখের দিকে তাকালো। শুভ্র ততক্ষণে অঘরে ঘুমিয়ে পড়েছে। রিধি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। ইস, ঘুমন্ত অবস্থায় মানুষটাকে ঠিক কত বাচ্চার মতো লাগে, একদম যেন দুধে ভাতে কোনো শিশু। অথচ জেগে থাকলে এই লোকটাই ঝাল, একদম এক বিন্দু মরিচ। হৃদির মনে আবারও সেই অবাধ্য ইচ্ছেটা জেগে উঠল। তার খুব ইচ্ছে করছে শুভ্রর কপালে একটা চুমু খেতে, নাকটা একটু ছুঁয়ে দিতে। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। খুব সাবধানে মুখটা নামিয়ে অতি যত্নে শুভ্রের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো।
তারপরে পিচ্ছি বাচ্চাদের মতো করে শুভ্রের নাকটা আলতো করে টিপে দিয়ে আদুরে গলায় বলতে লাগলো, বলে বাবুটা তুমি এখন ঘুমাচ্ছ? ঘুমালে তোমাকে আলো কিউট লাগে। তুমি কি জানো সেটা? ফুচকে একটা। হৃদের নিজেই মনে মুচকি হাসলো। তারপরে শুভ্রের কানের একদম কাছে মুখ নিয়ে খুব সন্তর্পণে ফিসফিস করে বলল, এই যে মিস্টার ঘুমন্ত রাজকুমার, শুনছেন? ভালোবাসি। আই লাভ ইউ। বলে রীতি চোরের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই ঘটল অঘটন। শুভ্র যেন ওত পেতেই ছিল। রীতি এক পা বাড়াতেই শুভ্র বিদ্যুতের গতিতে রীতির ওড়না ধরে এক হ্যাচকা টান দিল। রীতি সামলাতে না পেরে ছিটকে এসে সোজা শুভ্রের প্রশস্ত বুকের উপরে আছড়ে পড়ল। শুভ্র শক্ত দুই হাতে রীতির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলল। রীতি ভয়ে আর বিস্ময়ে থরথর করে কাঁপছে। শুভ্র চোখ খুলে তাকাতেই দেখল রীতির সেই লজ্জায় রাঙা মুখটা। শুভ্র বাঁকা হাসি দিয়ে নিশাতুর গলায় বলল, বললে বাবুটা বুঝি এখন ধরা খেয়ে গেল? আই হার্ড এভরিথিং সুইটহার্ট। পাগল করে দিলি তুই আমাকে। এখন আমি বাসন না করে তোকে ছাড়ছি না। ছাড়ো। শুভ্র এক ঝটকায় রীতিকে নিজের বুকের উপর থেকে নামিয়ে নিজের রীতির উপরে উঠে পড়ল। দুই হাত বিছানার সাথে লক করে দিয়ে রীতির পালানোর সব পথ বন্ধ করে দিল। শুভ্রর ভেজা চুল থেকে এক ফোঁটা পানির টুপ করে এসে পড়ল রীতির গালবে। শুভ্র বাঁকা হেসে একদম ফিসফিস করে বলল, কেন এখন বাবুটা এমন কই মাছের মতো ছটফট করছে কেন? একটু আগে তো খুব ভালোই আমার ঘুমের সুযোগ নিচ্ছিলি। রীতির দম আটকে যাওয়ার উপক্রম। শুভ্রের চওড়া সুঠাম শরীরের নিচে তার এই রোগা পাতলা শরীরটা যেন একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে। শুভ্রর উদাম বুকের তপ্ত ওম আর ভেজা শরীরের সুবাস তাকে পুরো অবশ করে দিচ্ছে। সে শুভ্রের তীব্র চাহনি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বলল, দেখুন, আমি তো শুধু একটু দুষ্টুমি করেছি, প্লিজ ছেড়ে দিন না, আর করবো না। শুভ্র রীতির মুখের একদম কাছে নেমে এলো। তাদের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। সে রীতির ওষ্ঠাধরের দিকে অপলক তাকিয়ে থেকে খুব নিচু আর ভারী স্বরে বলল, তাহলে আমিও একটু দুষ্টুমি করি। লেটস হ্যাভ সাম ফান। বলেই শুভ্র নিজের শক্ত দাড়ি ভরা গালটা রীতির নরম তুলতুলে গালে আলতো করে ঘষতে লাগলো। শুভ্রের গালের স্পর্শ আর ভেজা ত্বকের হিল্লোলে রীতি একদম শিউরে উঠে কই মাছের মতো ছটফট করতে লাগলো। শুভ্রর কানের লতিতে ঠোঁট ছোঁয়াতেই রীতির পুরো শরীর অবশ হয়ে এলো। শুভ্রর চুলে মুখ গুজে ফিসফিস করে বলল, তুই এত সুন্দর কেন রিদি? দেখলে ইচ্ছে করে নিজের সাথে মিশিয়ে নিই। আই জাস্ট কান্ট কন্ট্রোল মাইসেলফ। শুভ্রের এই হঠাৎ বেপরোয়া আর তীব্র স্পর্শ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। তার বুকটা ড্রামের মতো ধরফর করছে। সে আকুতি ভরা কণ্ঠে কোনো মতে বলল, ছাড়ুন প্লিজ, কেমন যেন লাগছে। শুভ্র একটু হেসে ওর বন্ধ চোখের পাতায় গভীর একটা চুমু এঁকে দিয়ে বলল, কেমন লাগছে জান? জানি না, ছাড়ুন। শুভ্র এবার আর কোনো কথা না বলে সরাসরি রীতির ঘাড়ের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। সেই মুহূর্তে রীতির নিজের ভিতরে সব শক্তি হারিয়ে ফেলল। তার ছটফটানি একদম এক নিমেষেই থেমে গেল। শুভ্র হৃদের নরম ঘাড়ে ছোট ছোট তৃষ্ণার্ত চুমুক খেতে লাগলো। প্রতিটি চুম্বনে যেন এক জনমের হাহাকার আর গভীর ভালোবাসা মিশেছিল। শুভ্রের এই মাতাল করা স্পর্শে রীতি যেন কোনো অজানা এক ঘোরের রাজ্যে তলিয়ে যেতে লাগলো। শুভ্রা চুমু খেতে খেতে রীতির ঘাড়ে নাক ঘষে আলতো হেসে পরম আবেশে নেশালো কণ্ঠে বলল, এরকম দুষ্টুমি আমার সাথে করিস না পাগলি। বুকে আগুন ধরে যায়, তখন সেই আগুন নেভাতে ইচ্ছে করে, কিন্তু সেই আগুন নেভাতে গেলে তোর কষ্ট হবে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। আমি চাই না আমার এই পিচ্ছি বউটাকে কষ্ট দিতে। বলেই শুভ্র এক ঝটকায় রীতির উপর থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক বুক লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে উত্তাল উন্মাদনাকে শান্ত করার চেষ্টা করলো সে। তারপরে পা হাত দিয়ে ভেজা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে বলল, নিচে আয়। রাতের খাওয়া দাওয়া শেষে সোহান চৌধুরী, সাহেরা চৌধুরী, শুভ্র, ঈশান আর শুভ্রা সবাই বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই দিদির মনটা মুহূর্তে কেমন যেন ফাঁকা হয়ে গেল। পুরো বাড়িটা হঠাৎ একদম শান্ত, নিঝুম। সে ধীর পায়ে রুমে এসে বিছানার এক কোণায় চুপচাপ বসল। শরীরে এখনও শুভ্রের সেই উত্তপ্ত বেপরোয়া ছোঁয়ার রেশ রয়ে গেছে। সে আর চোখে চারপাশটায় তাকালো। কেমন যেন নিজেকে খুব একা একা লাগছে।
একটা অদ্ভুত হাহাকার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠছে। সে আর বিছানায় বসে থাকতে না পেরে হাঁটতে হাঁটতে ব্যালকানিতে এসে দাঁড়ালো। রাতের ঠান্ডা বাতাস ওর চুলগুলো ছুঁয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু মনের ভেতরের ছটফটানিটা যেন কিছুতেই কমছে না। কিছুক্ষণ ওখানে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে সে আবার রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঘুম সে তো আজ হৃদির চোখে ধরা দেবে না বলে কসম খেয়েছে। বিছানায় শুয়ে সে অনবরত ছটফট করতে লাগলো।